ফ্ল্যাটের বিভিন্ন আঙ্কেল আন্টিদের কাছে বলা হয় যে আমার 2 বাচ্চাকে আমি একদম সবকিছু সমান ভাগে ভাগ করে দিব, আমি কাউকে ঠকাবো না, এইসব বলে বলে মহান সাজা হয় তাদের কাছে, খুব সাধু আর ভালো সাজা হয়। ইনফ্যাক্ট এটাও বলা হয়েছে যে বিবাড়িয়ায় যে ফ্ল্যাটটি কেনা হয়েছে সেটার ভাড়া নাকি আমাকে দেওয়া হয়। তো সবার জ্ঞাতার্থে এটুকু বলে রাখি যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে এক্স্যাক্টলি কবে সেটা আমি বলতে পারছি না, যেহেতু আমি সশরীরে সেখানে উপস্থিত ছিলাম না। তবে আমাকে জানানো হয়েছিল 2024-এর অগাস্টের মিড উইকের মধ্যেই এটা সব রেডি হয়ে যাবে। মনে হচ্ছিল কথা শুনে যেন এটা একটা নতুন ফ্ল্যাট, বাট অ্যাকচুয়ালি এটা একটা সেকেন্ড হ্যান্ড ওল্ড ফ্ল্যাট, যেটার দাম নিয়ে, লোকেশন নিয়ে এবং ভিতরের অভ্যন্তরীণ অন্যান্য কাঠামো নিয়ে অবকাঠামোগতভাবে আমাকে ভুলভাল তথ্য, মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। এরপর এই ফ্ল্যাটটিতে আমাদের 2024-এর নভেম্বরে শিফট হওয়ার কথা থাকে হাজব্যান্ড সহ মালপত্র সমেত। তার আগে অগাস্টে যখন আমরা যাই, আমি এবং আমার ছেলে সহ এই ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা থাকে। শুধু কথা হয় যে পরবর্তী 3 মাস অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে আমার হাজব্যান্ড চাঁদপুরের সমস্ত ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করে সেখানে শিফট হবে। কিন্তু আমাকে এই অগাস্টে ফ্ল্যাটে উঠাবে বলেও উঠানো হয়নি, পুনরায় চাঁদপুরে ফেরত পাঠানো হয় তার সেবা শুশ্রূষা না করার অভিযোগ লাগিয়ে। আমি নাকি তাকে সেবা শুশ্রূষা করি না। দেন আমি চাঁদপুর চলে আসার পর আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখেনি। আর যার ফ্ল্যাট, যে মালিক, তার কথা ছাড়া আমি তো আর নভেম্বরে গিয়ে সেই ফ্ল্যাটে ঢুকতাম না। কিন্তু আমার ছোটো মামাকে দিয়ে বহুত চেষ্টা করানো হয়েছিল। আমি মামাকে বলেছি যে না, তার ফ্ল্যাট যদি মামার হতো আমি ঠিকই যেতাম। এই ধরনের কথাবার্তার পর আমাকে বলা হয় যে ফ্ল্যাট ভাড়া দিয়ে দেওয়া হবে। আমি বললাম ঠিক আছে, ভাড়া দেওয়া হোক, অন্য কারোর নামে করে দেওয়া হোক, অন্য কেউ এখানে থাকুক, যেটা খুশি হোক, আমার এতে কোনো ধরনের ওপিনিয়ন নাই। দেন 2025-এর ফেব্রুয়ারিতে এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়, সেটাও ছোটো মামা আমাকে নিশ্চিত করে। 2025-এর ফেব্রুয়ারি থেকে শুরু করে পুরো 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ফ্ল্যাট ভাড়া কিন্তু 1 টাকাও আমার কাছে আসেনি। যেহেতু 2025-এর নভেম্বর ইমার্জেন্সি আমার সি সেকশনের মাধ্যমে বেবি হয় এবং তাদের চিকিৎসা খরচ নির্বাহ করার জন্য এনআইসিইউ বিল সহ অন্যান্য অনেক বিরাট যে একটা খরচের ধাক্কা সামলানোর জন্য যখন আমার আত্মীয় স্বজনরা আমাকে টাকা দিয়ে হেল্প করছিল, তখন সেই সাথে 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের সম্ভবত ফ্ল্যাট ভাড়ার টাকাটা আমার বাচ্চার চিকিৎসার খরচের সাথে চিকিৎসা করার জন্যই, অন্য কোনো পারপাজে না, চিকিৎসার খরচ হিসেবে 3 মাসের জাস্ট ভাড়া এসেছে। কিন্তু ভাড়া তো চলছে প্রায় 1.5 বছর ধরে। তাহলে কিভাবে আমি ফ্ল্যাট ভাড়া পেলাম? আঙ্কেলদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা না জেনে, সঠিকটা না জেনে এবং এক তরফের কথা শুনে যেভাবে মানুষকে বলেন, তাতে করে আপনাদের জেনারেশনের প্রতি আসলে সম্মান অক্ষুণ্ণ রাখাটা, ধরে রাখাটা আমাদের জন্য, আপনাদের সন্তান সম আমরা যারা, আমাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তাছাড়া যেই সমান ভাগের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমি বলতে চাই যে কেন একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনা হলো? তাহলে সেটাতে সমান ভাগ কীভাবে হলো? অন্য আরেকজনের জন্য যেটা রাখা হয়েছে সেটা তো একটা নিউ, একদম ব্র্যান্ড নিউ ছিল, যেটা আমার বাবার উপস্থিতিতেই, বাবার অফিসের লোনের মাধ্যমেই কেনা হয় এবং আমার বাবার ইচ্ছার সম্মান রক্ষার্থেই নাকি আমাকে, আমার জন্য এই এরকম একটা ফ্ল্যাটের ব্যবস্থা করা হয়েছে বলে অনেকের কাছে দাবি তোলা হয়েছে। এবং আমি কিন্তু ফ্ল্যাট নিতে চাইনি। এবং আমি তখনও বলেছিলাম যে কারোর কি কোনো অবজেকশন আছে? আমাকে তখন জানানো হয়েছিল না, কারোরই কোনো অবজেকশন নেই। সেই কারোটা যে কে, কার অবজেকশন থাকতে পারে সেটা বুঝতে তো আমার তখনও অসুবিধা হয়নি, এখনও হয় অসুবিধা হচ্ছে না, আর কখনো অসুবিধা ছিলই না, কারণ পরবর্তীতে তো প্রমাণ পেয়েই গেছিলাম। এছাড়া আপনি যদি অন্য আরও বেশ কিছু বিশেষ দিকে নজর দেই, যে সমান ভাগ কখনোই না, বিকজ কিছু ডকুমেন্টেশনের রিটেন কিছু এমন ইনফরমেশন আমার কাছে আছে যেগুলো দেখলে আপনারা কখনোই বলবেন না যে আসলে উনি বায়াসড না, উনি পক্ষপাতিত্ব করছেন না, উনি সমান ভাগ দিচ্ছেন না। সেটা আপনারা ম্যাটেরিয়ালিস্টিক যে কোনো কিছু বলতে পারেন, ক্যাশ টাকা হোক, প্রপার্টি, ল্যান্ড, এনিথিং, সমান ভাগ করার মতন মহিলাই সে নয়। আর আমি এগুলো আশাও করি না। যেহেতু কিছুদিনের মধ্যেই আপনারা সবাই জানতে পারবেন যে আমি কোন পর্যায়ে কী ধরনের আইনি পদক্ষেপ নিতে চলেছি, তো আপনারা বুঝতেই পারবেন। আমাকে যেভাবে সবার সামনে লোভী প্রমাণ করা, লোভী সাজানো হয়েছে, সে যেভাবে ষড়যন্ত্র করে আমার সাথে এগুলো করেছে, তার বিচার সঠিক সময়ে যেন হয়ে যায়। ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে এটা আমি আমার ছোটো মামার কাছ থেকে নিশ্চিত হওয়ার পরেও আমি আমার তরফ থেকে কোনো ধরনের কথাবার্তা বলিনি। পরবর্তীতে 2025-এর এপ্রিলের মাঝামাঝি সময়ে হুট করে আমার কাছে একটা মেসেজ আসলো ডাইনির নাম্বার থেকে যে বিবাড়িয়ার ফ্ল্যাটটা একটা খুব ভালো গ্রাহক পেয়েছে, সেটা বিক্রি করে দিতে চায়। আমি বললাম যেহেতু এই ফ্ল্যাট আমার নামে নয় বা আমি এর মালিক নই, কিংবা আমার কোনো ধরনের উপার্জিত অর্থ বা বিনিয়োগকৃত অর্থর দ্বারা এই ফ্ল্যাটটি কেনা হয়নি, সুতরাং এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আমাকে বলা হয় যে এই ফ্ল্যাট আমার জন্য নেওয়া হয়েছে, আমি কি চাইলে আমি বিবাড়িয়ার ফ্ল্যাটটা বিক্রি করে চাঁদপুরে নিতে পারি। তখন আমি বললাম যে চাঁদপুর ইজ নট মাই ডেস্টিনেশন। ইভেন আমি তখন আমার এই যে একবার হোয়াটসঅ্যাপে মেসেজে আমাকে বিদেশ যাওয়ার ব্যাপারেও জিজ্ঞেস করেছিল ওপিনিয়ন, আপনারা মেসেজ স্ক্রিনশটে দেখে থাকবেন যে আমি বলেছিলাম বিদেশ যাওয়ার ব্যাপারে সবারই ওপিনিয়ন পজিটিভ হবে, নট অনলি মি, সবাই বিদেশ যাওয়ার সুযোগ পেলে বিদেশেই যেতে চাইবে। আমি কিন্তু এরকমটাও বলেছিলাম। তখন আমি বললাম যে চাঁদপুরে ফ্ল্যাট কেনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ চাঁদপুর আমার ডেস্টিনেশন না, যেখানে আমি বিদেশ যেতে আগ্রহী এটা তাকে আগেই জানিয়েছিলাম। কিন্তু সে সবসময় বিদেশ যাওয়ার ব্যাপারটা নিয়ে আমাকে সবসময় ডিসকারেজ করে আসছে, ডিমোটিভেট করতো, বিদেশে অনেক পরিশ্রম কষ্ট, মানে সে তার সন্তানদের বুঝে ফেলছে, মানে আমি মেডিকেল কমপ্লিট করি নাই মানে আমি বিদেশ গিয়ে আমি কষ্ট করতে পারবো না, মানে সেই সব কিছু ডিসাইড করে ফেলে। তার ইচ্ছা মতোই সব আমার জীবনে ঘটতে হবে, তার ইচ্ছা মতো আমাকে মেডিকেলে ভর্তি করানো হলো, আমি কেন সেটা পারলাম না, দ্যাটস ওয়াই আমাকে আর অন্য কোনো কিছুতে ভর্তি হতে দেয় না। তার কথা আমি মেডিকেলি কমপ্লিট করি না, অন্য আর কোনো কিছু পড়ালেখাই নাকি আমি কমপ্লিট করতো না, মানে সে নিজের মতো যা খুশি যা ইচ্ছা আমার সম্পর্কে বলেছে। আমার মানুষকে দিয়ে বলা এমনি কি ব্রিলিয়ান্ট, এমনই ব্রিলিয়ান্ট যে আমি যখন বললাম মেডিকেলের প্রেশারটা বা লোডটা আমি নিতে পারছি না, সেই কথাটা কোনো গুরুত্বই থাকলো না। উল্টা এই একটা মেডিকেলের বিষয় নিয়ে সবার কাছে আমাকে এমনভাবে পচালো যে যার আর কোনো
ইয়াত্তা নেন আর কি বলবো। পরবর্তীতে এগুলো নিয়ে কথায় কথায় এরপর বলছে যে আমার খালাতো বোনের বিয়ে ছিল, তখনও সে এই খালাতো বোনের বিয়ে নিয়েও মিথ্যা কথা। ঢাকায় যাতে যাই, আবারও সেই আমার তো তার সাথে যোগাযোগ ছিল না, ঢাকায়ও আমি যেতাম না, আবারও সেই একই ট্রিক্স যেটা আগেও করতো, সেই সুর মেখে নরম সুরে কথা বলে ঢাকায় ডেকে নেওয়া। তখন মিথির বিয়ে, আমার খালাতো বোনের বিয়েটাকে ইস্যু করে আমাকে আবারও ঢাকায় ডাকলো, ঢাকায় যেতে বললো, একসাথে নাকি বিয়ে অ্যাটেন্ড করবে, কিন্তু তখনও আমাকে আমার কাছে লুকিয়ে যাচ্ছে, বারবার বলছে একসাথে বিয়ে অ্যাটেন্ড করবে, মনে হচ্ছে যেন সে সহ বিয়েতে অ্যাটেন্ড করা হবে। কিন্তু পরবর্তীতে আমারই আমার বিএড পরীক্ষার এক্সামের কারণে আমি বললাম যে না, আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না, তুমি বিয়ে অ্যাটেন্ড করে এসে চাঁদপুর আসো। না, সে চাঁদপুর আসবে না। ইনফ্যাক্ট আমার বিয়ের পর কখনোই সে শুধু জাস্ট 2 বার ছাড়া চাঁদপুর আসে নাই, আসতে বললেও আসতো না, তার এতই আন্তরিকতা, এতই আন্তরিকতা। তো পরে কিন্তু আমি এই ফ্ল্যাটের ব্যাপারে আর কোনো কথাও বলতে চাই নাই এবং ফ্ল্যাটের মতোই ভাড়া চলতে থাকে। ভাড়া কিন্তু আমার কাছে আসে না। ইভেন সেপ্টেম্বরের 22 তারিখ যখন সে ফ্লাই করে, তার আগের কিছুদিন আগে আমারই সামনে বসে ফোনে ভাড়াটিয়াকে বলা হচ্ছিল যে ফ্ল্যাট ভাড়াটা যেন আমার মামাতো ভাইয়ের কাছে দেওয়া হয়। আর আমার তার ডাইনির বিল্ডিংয়ের বিভিন্ন আঙ্কেল আন্টিদের কাছে বলেছে যে ফ্ল্যাট ভাড়া নাকি আমাকে দেওয়া হচ্ছে। এবার আপনারাই যাচাই করবেন, আপনারাই বুঝে নেবেন, কারণ আমি আমার পক্ষ থেকে সমস্ত সত্যি কথাগুলো বলছি এবং এটা আমি সবার সামনে বলতে পারবো, আবারও বলতে পারবো, আমার এতে কোনো ভয় নেই। যার মনে চোর আছে সেই সবার সামনে বসে 10 জনের সামনে বসে কথা বলতে চাইবে না। বিবাড়িয়া শিফট হওয়ার আইডিয়াটা কার সেটা নিশ্চয়ই আমি মেসেজ স্ক্রিনশটের মাধ্যমে প্রমাণ দিতে পেরেছি। যারা আমার আপলোড করা মেসেজগুলো স্ক্রিনশটগুলো ঠিকমতো করবেন, তারা কিন্তু ঠিকই একটু সময় নিয়ে বুঝে যদি দেখেন, তারা ঠিকই বুঝতে পারবেন। আর যারা কিনা হুজুগে বাঙালি, তাদের আসলে দেখারও দরকার নেই, বোঝারও দরকার নেই। প্লিজ আমার আইডি আনফলো করে দেন, আনফ্রেন্ড করে দেন, ব্লক করে দেন, এনিথিং ইউ ক্যান ডু, হোয়াট এভার ইউ চুজ। আর বিবাড়িয়ায় শিফট হওয়ার সময় আমাকে যেভাবে প্রেশার দিয়ে চাকরি থেকে রিজাইন করানো হয়েছে ওভার ফোন, আনপ্রফেশনাল ওয়েতে, এবং আমাকে বলা হয়েছিল যদি এটা না করি তাহলে আমার পাশে পরবর্তীতে আমার হাজবেন্ডের সাথে কোনো ঝামেলা হলে আমার পাশে আমার পরিবার বা আমার পাশে কেউ থাকবে না। এইভাবে কিন্তু প্রেশারাইজ করে আমাকে চাকরিটা ছাড়ানো হয়। আমি কিন্তু মেডিকেল লিভ দেখাতে চেয়েছিলাম, যে মেডিকেল লিভ আমাদের ওই প্রতিষ্ঠানে দেখানোর মতন সুযোগ বা ব্যবস্থা ছিল, কিন্তু আমাকে সেটাও করতে দেওয়া হয়নি। কিন্তু তারপরে স্বীকার করা হয় না। চাকরিটা ছাড়ানোর পর বুঝতেই পেরেছিল যে আমার আর কোনো শক্ত মেরুদণ্ড নাই এবং সে আমার সাথে যথেচ্ছ অনাচার, অন্যায় যা খুশি করতে পারে। সে তো বলেছি, এমনকি এটাও বলেছে তোর কি আছে যে তোর সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। চিন্তা করে দেখবেন যে কথাগুলোর ধরন কি। কিছু আঙ্কেল আন্টি বলেছেন, উনি একজন শিক্ষিত মানুষ, কেন এরকম করবেন বা এরকম বলবেন। আঙ্কেল আন্টি, আমি আমার কথার ভিত্তিতে আপনাদেরকে এটা বলতে বলি না, আপনারা নিজেরাই যাচাই করুন। আপনারা যে প্রশ্নটা তুলেছেন, আমি এতেই ধন্য, আমার আর কিচ্ছু চাই না।